পরীক্ষার হলে অনেক সময় দেখা যায় যে কিছু কমপ্লেক্স ম্যাথ আসে বা কমপ্লেক্স অঙ্ক আসে, যেগুলো আমরা কীভাবে ফার্স্ট টাইম অ্যাপ্রোচ করবো, অ্যাটেম্প করবো সেটা বুঝতে পারি না। এটা সাধারণত হয়ে থাকে যে আমাদের কিছু বেশ কিছু এইচএসসি বা এইচএসসির যে সিলেবাস আছে বেশ কিছু চ্যাপ্টার রয়েছে, বেশ কিছু বেসিক কনসেপ্ট আছে যেগুলো আমরা পরীক্ষা হলে অনেক সময় ভুলে যাই। অবশ্য সেটা স্বাভাবিক ব্যাপার, কারণ প্রচুর কনসেপ্ট প্রত্যেক কিছু মাথায় রাখতে হয়, সেটা ভুলে যাওয়াটা স্বাভাবিক। কিন্তু আমি এইচএসসি লাইফে, গ্র্যাজুয়েশন লাইফে কোয়েশ্চেন অ্যাটেম্প করা বা প্রবলেম সলভ করার সময় দেখেছি বেশ কিছু 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 চ্যাপ্টারের বেশ কিছু কোর কনসেপ্ট আছে যেগুলো মাথায় রাখলে ওই কনসেপ্ট কমপ্লেক্স ম্যাথগুলো অ্যাটেম্প করা অনেক ক্ষেত্রে সহজ হয়ে যায়। সেমনই একটা কনসেপ্ট আজকে আমরা আলোচনা করব, সেটা হচ্ছে ওয়ার্ক পার এনার্জি চ্যাপ্টারটার। তো ভিডিওর লাস্টে আমরা বেশি করে কমপ্লেক্স অঙ্ক করবো, সো চেষ্টা করবা যে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে। তো আজকে আমরা যে কনসেপ্টটা আসবো সেটা খুবই বেসিক একটা কনসেপ্ট, সেটা হচ্ছে ওয়ার্ক পাওয়ার এনার্জি, এই চ্যাপ্টারটার। সো ফার্স্টে এই চ্যাপ্টারটা হচ্ছে বেসিক ফর্মুলা লিখি। ওয়ার্ক ইজ ইকুয়াল টু ফোর্স টাইমস ডিসপ্লেসমেন্ট, অর্থাৎ কাজ সমান বল গুণ বলের দিকে যে সরণ হয় সেটা। ঠিক আছে, এখানে অবশ্য মাথায় রাখতে হবে যে সরণটা আমরা নেব সেটা যেন বলের দিকে হয়। অর্থাৎ যদি একটা বস্তুর উপর আমরা এফ বল অ্যাপ্লাই করি, সেটা এ বি তল বরাবর গতিশীল হয়, তবে এফ বল যতক্ষণ পর্যন্ত অ্যাপ্লাই করলাম, মানে যতক্ষণ পর্যন্ত এফ বলটা চলবে ততক্ষণ পর্যন্ত ডিসপ্লেসমেন্ট যেটা হবে সেটা যদি এ বি তল বরাবর হয়, তাহলে অবশ্যই বলের যে উপাংশ সেটা এ বি তলের দিকে নিতে হবে। অর্থাৎ এদিকে মানে কোনটা হয় থিটা এবং ডিসপ্লেসমেন্ট হয় যদি এস, তবে অবশ্যই যে ওয়ার্ক ডান হবে সেটা আমার হবে ডাব্লিউ ইকুয়াল টু এফ এস কস থিটা। কেননা বলের উপাংশ নিতে হবে সরণের দিকে, অথবা সরণের উপাংশ নিতে হবে বলের দিকে। আমরা সাধারণত বলের উপাংশ সরণের দিকে নিয়ে থাকি, অর্থাৎ যেটা হচ্ছে ইফেক্টিভ ওয়ার্ক ডান সেটা হবে বল গুণন বলের দিকে যে সরণ সেটা। ওকে, সাধারণত এইটুকু ফর্মুলা পর্যন্ত কোনো সমস্যা হয় না, এটা হচ্ছে বেসিক ফর্মুলা। সাধারণত আমরা এই ডিরেক্ট ফর্মুলা দিয়ে ম্যাথ খুব একটা বেশি আসতে দেখা যায় না। ঠিক আছে, এরপরে এই ওয়ার্ক ডিরেক্ট ফর্মুলা অঙ্ক খুব একটা বেশি আসতে আমরা দেখি না, কিন্তু এখানে একটা কনসেপ্ট আছে যেটা শুধুমাত্র এই চ্যাপ্টার না, বরং পরের চ্যাপ্টারগুলো বা অন্যান্য বা স্ট্রাকচার অফ ম্যাটার বা তুমি বলো তোমার হচ্ছে সেকেন্ড পেপারের চ্যাপ্টারগুলো সেটা হেল্প করবে। সেটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এটার কনসেপ্টটা খুবই সিম্পল, সেটা হচ্ছে একটা সিস্টেমে, ঠিক আছে, একটি সিস্টেমে ইনিশিয়াল এনার্জি সমান হবে ফাইনাল এনার্জি। অর্থাৎ ওই সিস্টেমে এনার্জি সৃষ্টিও হবে না, এনার্জি ধ্বংস হবে না। এনার্জি যেটা শুরুতে যেটা থাকবে সেটা জাস্ট পরিবর্তিত হবে বা সেটা রঙে থাকবে। মানে সিস্টেমে এনার্জির কোনো মানে ইনপুট বা আউটপুট হবে না। মানে সিস্টেমে যে এনার্জি যদি বাইরের থেকে কোনো সিস্টেমে যদি এনার্জি অ্যাড না করা হয়, তাহলে সিস্টেমে এনার্জি কনজার্ভ থাকবে। এটা হচ্ছে ল অফ কনজারভেশন অফ এনার্জি। এখানে একটা জিনিস মাথায় রাখা হবে যে আমরা বেসিক্যালি অঙ্ক করার সময় এই কনসেপ্টটা ইউজ করে মানে আমরা দেখতে পারি যে প্রচুর অঙ্ক আসছে। মানে যদি অঙ্ক ঘোরানো লাগে বা কমপ্লেক্স অঙ্ক তৈরি করা লাগে, তো বেশিরভাগ ক্ষেত্রে আমি দেখছি যে এই কনসেপ্টটা প্রচুর ইউজ করছে। সো লাইক আমি যদি জিজ্ঞেস করি যে কমপ্লেক্স অ্যাটেম্প করার জন্য কী কী জিনিস মাথায় রাখতে হবে, তাহলে আমি বলবো যে 1 নাম্বার এই জিনিসটা মাথায় রাখো। তাহলে এইটা ইউজ করে তুমি কমপক্ষে প্রায় 50% করে ফেলতে পারবা, যে যদি ম্যাথটা যদি ঘুরায় দেয় তোমাকে। ঠিক আছে, এখানে অবশ্যই একটা জিনিস মাথায় রাখা লাগবে, সেটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি সাধারণত যেটা দেখছি আমি মানে ম্যাথগুলোতে আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সে হয়তো হবে তোমার পোটেনশিয়াল এনার্জি, যেটা হচ্ছে বিভব শক্তি, বা কাইনেটিক এনার্জি। আরও হতে পারে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে এটাই দেখা যায়। এখন এখানে পোটেনশিয়াল এনার্জির মধ্যে আরেকটা এনার্জি দেখা যায়, সেটা হচ্ছে তোমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। এই এনার্জিটা
এই এনার্জিগুলো সাধারণত যেটা ফাইনাল এনার্জিতে কনভার্ট হয়, সেই এনার্জিগুলো হচ্ছে সাউন্ড এনার্জি, হিট, অথবা দেখা যেতে পারে যে পোটেনশিয়াল এনার্জি তোমার মানে কাইনেটিক এনার্জি কনভার্ট হয়েছে, বা দেখা যেতে পারে যে পুরোটাও কনভার্ট হয়নি, মানে পার্শিয়ালি কনভার্ট হয়েছে, পার্শিয়ালি পোটেনশিয়াল এনার্জির মধ্যে রয়ে গেছে। ঠিক আছে, এটা কনসেপ্টটা খুবই সিম্পল, কিন্তু এটা অনেক ক্ষেত্রে আমরা মানে কোশ্চেন অ্যাটেন্ড করার সময় অনেক ক্ষেত্রে আমরা মানে ভুলে যাই যে এটা কনসেপ্ট ইউজ করতে হবে। ঠিক আছে, অঙ্ক দেখে আসলে বোঝা যায় না এই কনসেপ্ট ইউজ করবো না অন্য কনসেপ্ট ইউজ করবো। সো আমি বলবো যে যদি তোমাকে বলা হয় ধরুন মানে একটা অঙ্ক অ্যাটেন্ড করার জন্য যে টুলস বা তোমার যে পদ্ধতি ব্যবহার করতে হবে, তাহলে তোমার মাথায় এটা রেখে দিবা যে আচ্ছা একটা কনসেপ্ট অঙ্ক আসছে, আমি এটা ইউজ করে অ্যাটেন্ড করতে পারবো। ঠিক আছে, এখন আমরা কিছু ম্যাথ দেখবো, সেগুলো আমরা এই কনসেপ্টটা ইউজ করেই অ্যাপ সলভ করবো। ঠিক আছে, তো শুরু করি। এটা হলো প্রথম অঙ্ক। 1.6 কেজি ভরের একটি ব্লককে 10⁻³ নিউটন পার মিটার বল দুর্বকের একটি স্প্রিংয়ের সাথে আটকানো হলো। স্প্রিংটি 2 সেন্টিমিটার সংকুচিত করা হলে এবং ছেড়ে দেওয়া হলে ব্লকটি কত বেগ প্রাপ্ত হবে? আচ্ছা, এটা খুব এটা হচ্ছে মনে হয় সবচেয়ে সবচেয়ে ইজি অঙ্ক। আচ্ছা ঠিক আছে, শুরু করা যাক। এটা অতটা কঠিন না। এখানে বলা হয়েছে যে একটা ব্লক আছে, ব্লকটি একটা স্প্রিংয়ের সাথে লাগানো, তো একটা ব্লক আগে আমরা ফার্স্টে এইসব অঙ্কের সাধারণত চিত্র দেওয়ার চেষ্টা করবা। একটা ব্লক, আচ্ছা ব্লকটা হইল, আচ্ছা ঠিক আছে, এটাকে 2 সেন্টিমিটার সংকোচন করা হয়েছে, সংকোচন করছি কত? 2 সেন্টিমিটার, সুন্দর। আচ্ছা, ব্লকটার স্প্রিং দেবো কে হচ্ছে 10⁻³ নিউটন পার মিটার, ব্লকটার ওজন হচ্ছে m = 1.6 কেজি। এভাবে চিত্রের মধ্যে তুমি যদি এটা লিখে দাও, তাহলে তোমার পরে আর এখানে উল্লেখ করতে কোনো প্রয়োজন নেই। ওকে, তো ফার্স্টে এখানে আমরা ওই যে কনসেপ্টটা আমরা শিখে আসলাম, ল অফ কনজারভেশন অফ এনার্জি, কনসেপ্টটা এখানে আমরা অ্যাপ্লাই করবো। কীভাবে অ্যাপ্লাই করবো? আমরা ফার্স্ট লিখবো ইনিশিয়াল এনার্জি ইকুয়াল টু ফাইনাল এনার্জি। এখানে ইনিশিয়ালি কী কী এনার্জি আছে? ঠিক আছে, আমরা যখন ব্লকটাকে সংযুক্ত করে রেখেছি, এখানে আমার মধ্যে কী এনার্জি কনজার্ভ আছে? ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। আর ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি যে কনজার্ভ আছে, সেটা কিসের কনভার্ট হবে? আমরা যখন একটা একটা চিন্তা করো, একটা স্প্রিংকে সংকুচিত করে একটা ব্লক সামনে রেখে দেওয়া হয়েছে। ঠিক আছে, যখন ব্লকটা আমি ছেড়ে দেবো, তখন তো স্প্রিংটা প্রসারিত হয়ে যাবে এবং ব্লকটা ছুটে যাবে। ঠিক আছে, তাহলে কিসের এনার্জি কনভার্ট হচ্ছে? যে এনার্জি কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে কাইনেটিক এনার্জি। তো ফার্স্টে আমরা যে এনার্জিটা কনজার্ভ আছে সেটা লিখবো। কি এনার্জি কনজার্ভ আছে সেটা হচ্ছে তোমার ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি। ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা কি? আমরা ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জির ফর্মুলা জানি, 12kx²। ঠিক আছে, আর যেটা ফাইনাল এনার্জি যেটা হবে সেটা হবে কি? গতিশক্তি। এখানে কিন্তু কোনো ফ্রিকশন আমরা রাখি নাই, সো ফ্রিকশন নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নাই। তো গতিশক্তি কত হবে? গতিশক্তি হবে 12mv²। এখানে আমাকে যে বের করতে বলছে সেটা হচ্ছে বেগ কত, এখানে মূলত এই ভিটাই বের করতে বলছে আমাকে। ঠিক আছে, তো এখানে যদি আমরা সব কিছু বসায় দিই, তাহলে আমরা খুব সহজেই ভি মান পেয়ে যাব। ওকে, এটা ছিল মনে সবচেয়ে ইজি ম্যাথ। আচ্ছা, আমরা পরে অঙ্কগুলো দেখি। এটা বেশ একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক, এটা করা যাক। ঠিক আছে, এখানে যেটা বলছে যে একটি স্প্রিং যার বল ধ্রুবক 2000 নিউটন পার মিটার, আচ্ছা 8 কেজি পার মিটার, 0.8 কেজি এবং 1.2 কেজি ভরের দুটি ট্রলির এর মাঝখানে রেখে বাঁধা হলো। আচ্ছা ঠিক আছে, স্প্রিংটি 3 সেন্টিমিটার সংকুচিত হলো, দড়ি কেটে দিলে কত বেগ প্রাপ্ত হবে? ঠিক আছে, কত বেগ প্রাপ্ত কি? দড়ি কেটে দিলে, আচ্ছা মূলত ট্রলি কত বেগ প্রাপ্ত হবে? ঠিক আছে, এই অঙ্কটা সাধারণত তোমাকে চিত্র দিবে না। ঠিক আছে, চিত্রটা পড়ে বুঝে আঁকানো আসলে একটু কঠিন, কিন্তু তোমাকে সাধারণত আমি দেখছি চিত্র দেয় না। ঠিক আছে, তো তোমাকে এটা প্যারা নিয়েই আঁকাতে হবে। চলো আঁকাই। চিন্তা করি, এটা একটা ট্রলি, এটা হলো আরেকটা ট্রলি। ঠিক আছে, আচ্ছা, আর মাঝখানে
হলো তোমার স্প্রিং। এখানে হলো তোমার স্প্রিং। এখানে আমরা দুইটা কনসেপ্ট ইউজ করবো। এটা শুধুমাত্র তোমার ল অফ কনজারভেশন অফ এনার্জি দিয়ে হবে না, এখানে তোমার ল অফ কনজারভেশন মোমেন্টাম ইউজ করবে। আচ্ছা দেখি আমরা সহজে, ওটা সহজেই আছে, কঠিন না। 0.8 কেজি, এটা হচ্ছে 1.2 কেজি। এখানে সংকোচন ঘটছে তোমার কত, 3 সেন্টিমিটার। স্প্রিং দেবো কে হচ্ছে তোমার 2000 নিউটন পার মিটার। তো ফার্স্টে আমরা ল অফ কনজারভেশন অফ এনার্জিটা লিখে ফেলি, ঠিক আছে। এখানে শুরুতে কি এনার্জি আছে বলো? শুরুতে আমরা দেখতেছি যে যেহেতু স্থির আছে, কাইনেটিক এনার্জি নাই, বাদ। এখন আর কি এনার্জি, এখানে তো অন্য কোনো এনার্জি দেখতেছি না। আচ্ছা আচ্ছা, এখানে স্প্রিং আছে আর বলছে স্প্রিংটা সংকুচিত হয়েছে, তার মানে এর মধ্যে অবশ্যই ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি রয়েছে। তাহলে আমরা লিখে ফেলি ইলাস্টিক পোটেনশিয়াল এনার্জি হাফ কে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু, যখন স্প্রিংটা ছেড়ে দেবে, ঠিক আছে, স্পিনটা যখন তোমার ছেড়ে দেবে তখন কি হবে, দুইটা এদিকে যাবে একটা, এদিকে যাবে একটা, অর্থাৎ দুইটার মধ্যে গতিশক্তি প্রাপ্ত হবে। তার মানে দুইটার মধ্যে যে কাইনেটিক এনার্জি ছিল, যেটা স্প্রিংয়ের মধ্যে কনসেপ্ট ছিল, সেটা কিসে কনভার্ট হলো, সেটা হচ্ছে গতিশক্তি কনভার্ট হলো। তার মানে এখানে কি ছিল, ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি। সো এটাই হলো হাফ m1, এটা হলো m2 v1 স্কোয়ার প্লাস হাফ m2 v2 স্কোয়ার। এখানে একটা কথা মাথায় রাখবো তোমরা সবাই, কারণ সেটা হচ্ছে বেগ কিন্তু এটা সেম হবে না। কারণ বেগ চিন্তা করো, বেগ সেম হওয়ার কোনো লজিক আছে? কোনো লজিক নেই, বেগ তো সেম হবে না। আমরা ধরে নিলাম যে বেগ দুটা ভিন্ন হবে, যদি সেম হয় তাহলে অঙ্ক করতে তো বের হয়ে আসবে সেম বেগ, ঠিক আছে। যাই হোক, তো এটা আমরা দেখবো 1 নম্বর ইকুয়েশন। এখন একটা জিনিস চিন্তা করো, এখানে কিন্তু আমার মানে অজানা রাশি কোনটা? অজানা রাশি হচ্ছে v1 এবং v2। তার মানে অবশ্যই যেখানে তোমার দেখবে দুইটা চলক রয়েছে, এখানে অবশ্যই তোমার দুইটা সমীকরণ লাগবে। তো এখানে আরেকটা সমীকরণ কী থেকে নিয়ে আসতে পারে? আচ্ছা, এখানে চিন্তা করো, সিস্টেমের কিন্তু তোমার ভরবেগের পরিবর্তন হচ্ছে না, কারণ এটা একটা ইলাস্টিক সিস্টেম। ফার্স্ট অফ অল, ইলাস্টিক সিস্টেম হলে অবশ্যই তোমার ভরবেগের পরিবর্তন হবে না। অবশ্যই এটা ফার্স্ট ক্রাইটেরিয়া, ভরবেগের পরিবর্তন না হলেও ইলাস্টিক সিস্টেম হবে। যেটা তোমার মানে এনার্জি কনজার্ভ হয়েছে, কিন্তু ভরবেগের পরিবর্তন যদি হয়ে যায় তাহলে এনার্জি কনজার্ভ হচ্ছে না। তাহলে ভরবেগের মানে আগে তোমার মোমেন্টাম কনজার্ভ হওয়া লাগবে, তবে ওটা ইলাস্টিক, মানে ওটা ইলাস্টিক কিনাটাও ইয়ে হবে, অবশ্যই প্রতিটা সিস্টেমে মোমেন্টাম কনজার্ভ হবে। আচ্ছা, তাহলে মোমেন্টাম যদি কনজার্ভ হয়, শুরুতে মোমেন্টাম কত ছিল? শুরুতে বেগ আছে কোন এর মধ্যে? বেগ নাই। তার মানে শুরুতে ইনিশিয়াল মোমেন্টাম সমান হবে 0, কারণ এর মধ্যে কোনো বেগ নাই। যে যদি ইনিশিয়াল মোমেন্টাম তোমার 0 হয়, তবে ফাইনাল মোমেন্টামও তোমার অবশ্যই 0 হতে হবে। সো ফাইনাল মোমেন্টাম কত হবে? এটার ভর m, ফাইনাল ভেলোসিটি হচ্ছে তোমার v1, এটার ভর m2, ফাইনাল ভেলোসিটি v2। তার মানে ফাইনাল মোমেন্টাম যেটা হবে v1 m1 প্লাস m2 v2 সমান হবে 0। এর থেকে আমরা কিন্তু v1 এবং v2 মধ্যে সম্পর্ক বের করে ফেলতে পারি, সেটা হলো m1 v1 ইকুয়াল টু m2 v2 টাইমস -1। তাহলে m1 ডিভাইডেড বাই m2 ইকুয়াল টু v1 মাইনাস ইকুয়াল টু v2। এটা হলো একটা সমীকরণ। আমরা যদি এখানে বসাই দিই, খুব সহজেই এটা করে ফেলতে পারবো। আচ্ছা চলো আমরা করে দিই অঙ্কটা। তাহলে 2, আচ্ছা v2 সমান হবে তোমার মাইনাস m1 কত, 0.8, 1.2 টাইমস v1। আচ্ছা, তাহলে এটা এখানে বসাই দেওয়া যেতে পারে। তাহলে হাফ টাইমস কে কত, 2000 টাইমস এক্স কত, এক্স 3 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হাফ টাইমস 0.8 টাইমস v1 স্কোয়ার প্লাস হাফ ইন্টু 1.2 টাইমস -0.8 ইন্টু 1.2 টাইমস v1 হোল স্কোয়ার। এটা ক্যালকুলেটারে বসলে v1 এর মান পাবা, এর v1 এর মানটা এখানে বসাই দিলে v2 এর মান পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে অঙ্কটা করে ফেলবো। মানটা লিখে দিই কত কত আসবে। এখানে v1 আসবে 1.16 আর v2 আসবে
0.7746, অবশ্যই দুটার দিক ভিন্ন হবে। এইটা আমরা আরেকটা ইন্টারেস্টিং অঙ্ক, সেটা আমরা ওই একই কনসেপ্ট ইউজ করে বলতে পারবো, সেটা হচ্ছে ইনিশিয়াল এনার্জি সমান ফাইনাল এনার্জি, কারণ এটা সিস্টেমে এনার্জি সবসময় কনজার্ভ থাকে। ওকে, সো শুরু করা যাক। এখানে বলছে কি যে ইফ দি রেডিয়াস অফ আ সার্কুলার লুপ ইজ 2 মিটার অ্যান্ড দি ফ্রিকশনাল ফোর্স ইজ 10 নিউটন। আচ্ছা, ভালো কথা বলে দিয়েছে ফ্রিকশনাল ফোর্স, নাহলে দুর্বকটুকু দিলে বের করা লাগতো। হোয়াট ইজ দ্য ভেলোসিটি অফ দি অবজেক্ট অ্যাট এ। আচ্ছা, এখানে বলছে কি যে লুপটার যে রেডিয়াস, মানে লুপের যে রেডিয়াস আছে সেটা হলো 2 মিটার। আচ্ছা, ভালো, এটা হলো 2 মিটার, আর এইটার লেন্থ বলছে 10 মিটার। ফিগারটা খুবই বাজে হয়েছে। আচ্ছা, যাই হোক, বুঝলো তোমরা। এখানে এটা হলো 2 মিটার আর এটা হলো 10 মিটার। তাহলে এখান থেকে এটার হাইট হবে কত? এখান থেকে এটার হাইট হবে 2 মিটার। তাহলে 2 মিটার যদি যোগ করলে হয় 4 মিটার। এখানে ওই কনসেপ্টটা খাটবে, যেখানে ফার্স্ট আমাদেরকে বলছিলাম আমি যে শুরুতে যদি কাইনেটিক এনার্জি থাকে, পোটেনশিয়াল এনার্জি থাকে, সেটা এক সময় যে ফাইনাল এনার্জিতে দেখা যায় কিছুটা তোমার পোটেনশিয়াল এনার্জি রয়ে গেছে আর বাকিটা তোমার কাইনেটিক এনার্জিতে কনভার্ট হয়েছে। এখানে ওই কনসেপ্টটা খাটবে। দেখো কীভাবে। ইনিশিয়ালি কত এনার্জি ছিল এখানে? বস্তুর কি ভর বলছে? আচ্ছা, ভর লাগবে না, ধরে নিলাম ভর হচ্ছে, এখানে বস্তুর ভর হচ্ছে ম্যাস ইজিক্যাল টু এম ধরে নিই, চলো। আচ্ছা, ম্যাস এম ধরে নেওয়া হয়েছে, আমরা এখানে ম্যাস এম ধরে নিয়েছি। তাহলে ইনিশিয়ালি এনার্জি কত? ইনিশিয়াল এনার্জি হলো তোমার, শুরুতে কিন্তু বস্তুটা যখন এত উপরে আসে 10 মিটার উচ্চতা আসে, নয় মতো গতিশক্তি নাই, অর্থাৎ এর মধ্যে যে এনার্জিটা আছে শুধুমাত্র সেটা হচ্ছে কি, সেটা হবে তোমার বিভব শক্তি, অর্থাৎ এম জি এইচ ইনিশিয়াল এনার্জি। ফাইনাল এনার্জি কত হবে সেটা আমরা এখন বের করবো। ফাইনাল এনার্জি কত হয় দেখা যাক। বস্তুটা যখন এখানে আসলো, এখান থেকে গেল, যে দিক দিয়ে গেল, যে এখানে আসলো যখন, ঠিক আছে, তখন এর মধ্যে কী কী শক্তি আছে চিন্তা করো। এটা যেহেতু মাটির থেকে উপরে আসে, ঠিক আছে, মাটির থেকে উপরে থাকার কারণে কিন্তু ওর মধ্যে অবশ্যই বিভব শক্তি থাকবে। কতখানি বিভব শক্তি থাকবে? যতটুকু উপরে আছে তার সেটা গুণন তোমার ডিস্টেন্সটা, মানে ম্যাস টাইমস অ্যাক্সিলারেশন টু গ্রাভিটি। আচ্ছা, কতটুকু উপরে আছে? 4 মিটার উপরে আছে। 4 মিটার, তাহলে এখানে কত? H1 ধরলাম 4 মিটার। সো এর মধ্যে যেটা পটেনশিয়াল যেটা যতটুকু আছে সেটা হবে তোমার mgh1, আর বাকিটুকু যেটা থাকবে সেটা হয়ে যাবে তোমার কি, গতিশক্তিটা, কারণ এখান থেকে থেমে যাবে না, এত চলে যাবে এখান থেকে। যদি বলতে থেমে যায় তাহলে অন্য কথা হতো। যাই হোক, এম তাহলে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। এখানে আমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে কি যে এখানে বলছে কিন্তু ফ্রিকশনাল ফোর্স আছে, অর্থাৎ এই প্লেনটাতে যখন পাস করবে তখন ফ্রিকশনাল ফোর্স থাকবে। কিন্তু এখানে কি তোমার এখানে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে কিন্তু বলে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা, অঙ্কটাতে বলছে যে এই সার্কুলার কার্ভ পাতে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে, মানে যখন এটা এর মধ্যে যখন ঢুকবে তখন থেকে ফ্রিকশনাল ফোর্স কাজ করা শুরু করবে, অর্থাৎ এখানে এটা হবে ফ্রিকশনাল পেন। ফ্রিকশনাল প্লেন। তো সে কারণে আমরা অবশ্যই এই ফ্রিকশনাল প্লেনের ফোর্সের কারণে কিছুটা পরিমাণ শক্তি আমরা হারাবো, ঠিক আছে, কিছুটা পরিমাণ শক্তি আমরা হারাবো। এই ফ্রিকশনাল ফোর্সের কারণে কিছুটা হিট এনার্জি ক্রিয়েট হবে, ঠিক আছে। সেই হিট এনার্জিটা কত হতে পারে? হিট এনার্জিটা হলো, দেখা যাচ্ছে যে ফ্রিকশনাল ফোর্সের কারণে এনার্জি ওয়েস্টেড, ফ্রিকশনাল ফোর্স এর কারণে ওয়েস্টেড এনার্জি, সেটা হবে ফ্রিকশনাল ফোর্স এফ কে টাইমস ফ্রিকশনাল ফোর্স যতটুকু পর্যন্ত কাজ করছে সেটা আমরা ধরলাম এস, ঠিক আছে, যতটুকু কাজ সেটা হচ্ছে এস। তাহলে এখানে এসটা কত হবে দেখা যাক। এখন আমাদের কাজ হচ্ছে এসটা বের করা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি এটা একটা সেমিসার্কুলার পাথ। সেমিসার্কুলার পাথের এই অর্ধ ব্যাসার্ধ নিতে হবে, না অর্ধ পেরিমিটার নিতে হবে, মানে অর্ধেক পেরিমিটার নেওয়া লাগবে। সো পেরিমিটার আমরা জানি কত, 12 পেরিমিটার হবে 2πr। সো অবশ্যই এস হবে তোমার পাই আর, যেখানে আরটা হবে 2 মিটার, ঠিক আছে। সো এখানে বসা দিয়ে আমরা এফ কে ইজিক্যাল টাইমস পাই আর। ওকে,
সো আমরা মোটামুটি সব পেয়ে গেছি। সো এখানে যে বাকি এনার্জিটা যেটা থাকবে, একটা হলো পোটেনশিয়াল এনার্জি থাকলো, কাইনেটিক এনার্জি থাকলো, বাকি যে এনার্জিটা হবে সেটা হিট এনার্জি কনভার্ট হয়েছে। সেই হিট এনার্জিটা হলো কত, এফ কে টাইমস পাই আর। ঠিক আছে, সো আমরা ওই যে সেম টেকনিক, ইনিশিয়াল এনার্জি সমান ফাইনাল এনার্জি, এম জি এইচ ইজ ইকাল টু এম জি এইচ ওয়ান প্লাস হাফ এম ভি স্কোয়ার প্লাস এফ কে পাই আর। এখান থেকে আমরা যদি হিসাব করি তাহলে অবশ্যই ভির মানটা পেয়ে যাবো। সাধারণত চেষ্টা করবা ক্যালকুলেটারে এক লাইনে করে ফেলার, আমি মানটা লিখে দিচ্ছি। ভির মানটা আসবে তোমার 10.07, না 15.07 মিটার পার সেকেন্ড। এটা হলো আমার অ্যান্সার। এটা একটা বেশ বড় অঙ্ক। সাধারণত যদি এটা পরীক্ষা হলে আসে, বেশি টাইম লাগার কথা না, কারণ কনসেপ্টটা ইজি আছে। আমি এক্সপ্লেন করতে টাইম লাগলো, কিন্তু কনসেপ্টটা মোটামুটি ইজি আছে, করতে বেশি জায়গা লাগবে না। তুমি যদি একবার ধরতে পারো যে ইনিশিয়াল এনার্জি কোনো ফাইনাল এনার্জি আর ফাইনাল এনার্জি কী কী হচ্ছে, তাহলে কনসেপ্টটা তুমি ইজিলি করে ফেলতে পারবা। ওকে, সো আমরা নেক্সট অঙ্কে যাই। সো এটা হচ্ছে আমাদের লাস্ট অঙ্ক। অঙ্কটা খুবই ইন্টারেস্টিং একটা অঙ্ক। তো চলো শুরু করি। A chain of mass 3 kg and a length of 3 meter is hanging on a table. If the chain slips completely off the table, what will be its velocity? আচ্ছা, এটা খুব একটা ইন্টারেস্টিং একটা অঙ্ক। সেটা হচ্ছে, ফার্স্টে এখানে যেটা বলছে আমাদের, যে টেবিল আছে, টেবিলের উপরে একটা চেন রাখা আছে, আর চেনটা পুরোপুরি টেবিলের উপরে নাই, কিছুটা অংশ টেবিলের উপরে আছে, কিছুটা অংশ টেবিল থেকে নিচে পড়ে আছে। যেমন যদি এটা হয় আমার টেবিল সাপোজ, তাহলে এটার কিছুটা অংশ উপরে চেনটা আছে, আর কিছুটা অংশ নিচে আছে। ঠিক আছে, এই তো ঠিক আছে। তাই এই অংশটার লেন্থ হচ্ছে 2L/3, আর এটার লেন্থ হচ্ছে L/3। ওকে, সো এখানে যেটুকু অংশ উপরে আছে সেটা তো আছেই, আর যেটুকু নিচে আছে সেটা এটুকু নিচে পড়ে আছে। আমি বলছি কি, যদি এটা পড়ে যায় নিচে, তাহলে ট্রেনটার গতি কত হবে। ওকে, সো এখানে আমরা যে কনসেপ্টটা কাজে লাগাবো সেটা আমরা আগে ডিসকাস করেছি, যে ইনিশিয়াল এনার্জি ইজ ইকুয়াল টু ফাইনাল এনার্জি। কিন্তু এখানে ইনিশিয়াল এনার্জিটা কী এনার্জি আছে বলো তো? এখানে এই যে ইনিশিয়াল এনার্জিটা আছে, এটা কি গতিশীল আছে? না। তার মানে সিস্টেমটার একটা ইনিশিয়াল এনার্জি থাকে, সেটা হতে হবে তার পোটেনশিয়াল এনার্জি। ওকে, এখন পোটেনশিয়াল এনার্জির ক্ষেত্রে মাপার জন্য আমাদের ফার্স্টে যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে প্লেন অফ রেফারেন্স। এখন আমার দেখতেছি যে এখানে যদি প্লেন অফ রেফারেন্স ধরাই লাগে, সো আমাদের এই টেবিলটা যদি প্লেন অফ রেফারেন্স ধরা হয়, তবে সেটা আমাদের জন্য সুবিধাজনক হবে, কারণ টেবিলটার উপরেই বস্তুটা রাখা আছে। এখন টেবিলটা যদি প্লেন অফ রেফারেন্স ধরা হয়, তো প্লেন অফ রেফারেন্সের আমরা জানি যে যদি এটা একটা প্লেন অফ রেফারেন্স হয়, তার উপরে যদি বস্তু রাখা হয় তাহলে তার পোটেনশিয়াল এনার্জি কী হয়, বাড়ে। আর যদি তার নিচে বস্তুটা রাখা হয় তাহলে পোটেনশিয়াল এনার্জি কমতে থাকে। ওকে, কি এখানে এটা জাস্ট একটা কনসেপ্ট, যেটা যদি তোমার অঙ্ক করতে সুবিধা হয়। এটা মানে নট দ্যাট যে এটা ধরতেই হবে, না ধরে করতে পারো, কিন্তু এটা একটা মানে কনভেনশন যে প্লেন অফ রেফারেন্সের উপরে গেলে পোটেনশিয়াল এনার্জি বাড়বে, আর প্লেন অফ রেফারেন্সের নিচে নামলে পোটেনশিয়াল এনার্জি কমবে। এটা জাস্ট ফর দ্য সেক অফ ডুইং ম্যাথ। ওকে, সো এটা যদি আমরা এভাবে যদি চিন্তা করি জিনিসটা, মানে জিনিসটা যখন ফার্স্ট আমি করি, ধরতে পারছিলাম না, আমার ফ্রেন্ড পরে আমাকে জিনিসটা বলে, তখন বুঝতে পারি যে এখানে যদি আমরা ধরুন টেবিলটাকে প্লেন রেফারেন্স ধরবো, চিন্তা করি একটা অক্ষ, ঠিক আছে, এর উপরে গেলে প্লেন রেফারেন্সের উপরে গেলে সেটা হবে তোমার পজিটিভ, আর নিচে নামলে সেটা হবে তোমার নেগেটিভ। ঠিক আছে, এটা তো চিন্তা করার তেমন প্রয়োজন নেই, জাস্ট চিন্তা করো যে প্লেন রেফারেন্সের সাথে নিচে নামতেছে সেটা নেগেটিভ হচ্ছে। আর নেগেটিভ হলে তেমন প্রেয়ার হওয়ার কথা না, কারণ পরে এইটা আসলে দেখবা যে কেটে যাচ্ছে বোর্ড সাইড থেকে। ঠিক আছে, চলো শুরু করি অঙ্কটা। সো ইনিশিয়াল এনার্জি কত হবে এখানে আমাদের? আমরা দেখতেছি যে প্লেন অফ রেফারেন্স যদি আমাদের টেবিলটা হয়, টেবিলের উপর চেনের একটা অংশ আছে, আর টেবিলের নিচে মানে মানে নিচে হয়ে আছে একটা পার্টিকুলার অংশ। আর এটা যদি প্লেন অফ রেফারেন্স হয়, টেবিলের উপরে যে অংশটুকু আছে সেটার থেকে প্লেন অফ রেফারেন্সের দূরত্ব কত বলো তো? দূরত্ব কিন্তু হচ্ছে 0। তার মানে এইটুকু অংশের কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না ইন দ্য ইনিশিয়াল স্টেজে।
ইনিশিয়াল স্টেজে এইটুক যে অংশটা আছে এটা হচ্ছে 2L/3, এর কোনো পোটেনশিয়াল এনার্জি নেই। কিন্তু যেইটুকু অংশ দেখো তোমার কাত হয়ে পড়ে আছে, ঠিক আছে, নিচে দিকে পড়ে আছে, এটা হচ্ছে কত, L/3 অংশ। এই L/3 অংশের মধ্যে কিন্তু একটা পার্টিকুলার অ্যামাউন্ট অফ পোটেনশিয়াল এনার্জি আছে। এখন কতটুকু পোটেনশিয়াল এনার্জি আছে, সেক্ষেত্রে আমরা কি জানি, পোটেনশিয়াল এনার্জি পোটেনশিয়াল কত, mgh, ঠিক আছে। এখন এখানে এইচটা কি, আমরা ওই যে কুয়ার অঙ্ক করার সময় যেটা দেখছি যে এইচটা সবসময় ধরা লাগে তোমার হচ্ছে যে সেন্টার অফ মানে সেন্টার অফ ম্যাস থেকে, ঠিক আছে। এখন আমরা কি জানি যে সেন্টার অফ ম্যাস, এই চেনের সেন্টার ম্যাস কত হবে বলো তো, এই চেনের সেন্টার ম্যাস হবে তোমার এর চেনটার মাঝামাঝি, এই L/3 এর মাঝামাঝি হবে তোমার চেনের সেন্টার অফ ম্যাস, মানে এই যে চেনটা আছে, L/3, এই L/3 এর মাঝামাঝি হবে চেনের সেন্টার অফ ম্যাস। এটা কেন হচ্ছে, এটা যদি তোমরা জানতে চাও তাহলে আমি আরেকটা ভিডিও দেবো নাকি না, যে কেন সেন্টার অফ ম্যাস চেনের মাঝামাঝি হচ্ছে। তো লাইক মানে অন্তত জেনে রাখো যে চেনের সেন্টার অফ ম্যাস, যে যেটুকু অংশ তোমার কাত হয়ে পড়ে আছে তার মাঝামাঝি, মানে তার হাফটা হবে তোমার ওর সেন্টার অফ ম্যাস। এটা আসলে খুব ইজিলি বের করে ফেলা যায়। আচ্ছা, তোমাকে পরে একটা ভিডিও দেখাবো না কেন বের করে। আচ্ছা ঠিক আছে, চেনের সেন্টার অফ ম্যাস হচ্ছে তোমার এই L/3 এর মাঝামাঝি, অর্থাৎ টেবিলের প্লেন অফ রেফারেন্স থেকে, তাহলে চেনের সেন্টার ম্যাসের দূরত্ব কত হবে, চেনের সেন্টার ম্যাসের দূরত্ব কত হবে সেটা চিন্তা করো। যে এই L/3 যদি হাফ হয়, তাহলে টেবিলের তলের থেকে সেন্টার ম্যাসের দূরত্ব হবে এই যে এই L/3 এর হাফ, এই হাফটা হবে তোমার L/6, তার মানে এইটুকু ডিস্টেন্স হবে তোমার L/6। ওকে, সো তাহলে কি আমরা লিখে দিই যে mgh, তাহলে h পেয়ে গেলাম আমরা, এইচটা হবে তোমার L/6, তাহলে তাহলে mgh লিখে ফেলবো, mgh ইকুয়াল টু mgL/6। এখানে আমরা একটা ভুল করছি। ভুলটা কি, তোমরা কি ধরতে পারছো? ভুলটা হলো কি, যে ইনিশিয়াল এনার্জি কতটুকু আছে বলো। আমি একটা কথা আগে থেকে বলে দিয়েছিলাম যে টেবিলের উপর চেনের যে অংশটুকু আছে সেটার কোনো পোটেনশিয়াল এনার্জি নাই, কারণ প্লেনার রেফারেন্স থেকে ওইটার আমরা ডিস্টেন্স পাইছি 0। তাহলে এখানে যদি আমরা এম ধরি, তাহলে কিন্তু এই ইনিশিয়াল যে চেনটুকু আছে এটুর পোটেনশিয়াল এনার্জি ধরে ফেলতেছি, এটা কিন্তু ভুল হচ্ছে। তো এখানে শুধুমাত্র যে পোটেনশিয়াল এনার্জিটা আছে সেটা কতটুকু মাসের জন্য আছে, সেটা আছে তোমার এই চেনের L/3 অংশ পরিমাণ ম্যাসের জন্য, ঠিক আছে। তাহলে এখানে তার বের করতে পারি যে এল এর ম্যাস হবে তোমার এম, তাহলে L/3 এর ম্যাস হবে m/3। সো এখানে আমরা m/3 করে দিই, তাহলে যেটা পাবো আমরা সেটাই হবে আমাদের ইনিশিয়াল এনার্জি, ঠিক আছে। এখানে নেগেটিভ হবে, কারণ আগের থেকে বলেছি যে চেনটা যেহেতু নিচে আসে, যেহেতু প্লেন অফ রেফারেন্সের নিচে আসে, সেহেতু তোমার এটা হচ্ছে নেগেটিভ। উপরে থাকলেও বলতাম ওটা পজিটিভ। ওকে, এখন এটা হলো তোমার ইনিশিয়াল এনার্জি। নেগেটিভ বোঝা যাচ্ছে না, আচ্ছা ঠিক আছে। এখানে ফাইনাল এনার্জি কত হবে বলো তো। আবার আমরা সেই একই টেবিল আঁকাই। যখন চেনটা পড়ে গেল, ঠিক আছে, তখন চিন্তা করো চেনটা এরকম একটা অবস্থায় আসবে, পুরোটুকু চেন পড়ে যাবে, অর্থাৎ চেনের পুরো দৈর্ঘ্য বরাবর পুরো দৈর্ঘ্যটা এখান থেকে নিচে নেমে গেল, ঠিক আছে। এখন বলো এখানে আমার সেন্টার অফ ম্যাসের ডিসপ্লেসমেন্ট কত হয়েছে আমার প্লেন অফ রেফারেন্স থেকে। এই যে আমার প্লেন অফ রেফারেন্স, এই প্লেন অফ রেফারেন্স থেকে আমার সেন্টার অফ ম্যাসের দূরত্ব কত হয়েছে বলো। দূরত্ব হয়েছে আমার L/2, কারণ যদি সমগ্র দৈর্ঘ্য হয় L, অবশ্যই মানে যে চেনটা থাকবে সেই চেনটার সেন্টার অফ ম্যাস হবে এই L এর হাফ। ওকে, সো এটার প্লেন অফ রেফারেন্স থেকে দূরত্ব হচ্ছে L/2। এবার চিন্তা করো যে দূরত্ব হলো L/2, এবার কিন্তু পুরা চেনটাই পড়ে গেছে, ঠিক আছে, পুরা চেনটাই পড়ে গেছে। তার মানে কি, এর মধ্যে এখন যে বৃহৎ শক্তিটা আছে, ঠিক আছে। আচ্ছা ফার্স্ট অফ অল এটা বলে দিই, ফাইনাল এনার্জিটা কী কী এনার্জি তোমরা বলো তো আমাকে। যখন চেনটা ওরকম একটা অবস্থায় আসবে, তখন কিন্তু ওর মধ্যে একটা বিভব শক্তিও থাকবে, প্লাস একটা গতিশক্তি থাকবে, ঠিক আছে। কারণ কি, মানে এখনও কিন্তু মানে চেনটা যখন পড়তেছে, মানে যখন জাস্ট ডিসকানেক্টেড হয়েছে তোমার এই টেবিল থেকে, যখন চেনটা টেবিল থেকে জাস্ট ডিসকানেক্টেড হয়েছে, সেই অবস্থায় কী আছে বলো তো, তার মধ্যে একটা পোটেনশিয়াল এনার্জিও আছে, একটা কাইনেটিক এনার্জিও আছে। তো পোটেনশিয়াল এনার্জিটা আমরা ফার্স্ট হিসাব করবো, তারপর আমরা কাইনেটিক এনার্জি হিসাব করবো। তো পোটেনশিয়াল এনার্জিটা হিসাব করার সময় দেখলাম যে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে প্লেন অফ রেফারেন্স থেকে L/2। এখন কিন্তু পুরো চেনটাই পড়ে গেছে, তার মানে কি পোটেনশিয়াল এনার্জি কতটুকু আছে এখন, পোটেনশিয়াল এনার্জি আছে -mgL/2। এখানে কিন্তু পুরা চেনটাই পড়ছে, মানে পুরা চেনটাই এখন তোমার এই অবস্থাতে আছে, তাই না। নট দ্যাট যে চেনের পার্টিকুলার একটা অংশ আছে, পুরা চেনটাই অবস্থাতে আছে। এই পুরা চেনটাই অবস্থা থাকার কারণে এখানে আমরা পূর্ণ মানে পুরা এমটা ধরছি,
ঠিক আছে, পুরো এমটা কিন্তু ফুল ধরছি, নট দ্যাট যে আমরা কোনো পার্টস ধরছি, পুরো এমটা ধরছি। এর সাথে যোগ হবে কি বলতো, যোগ হবে হাফ এম ভি স্কোয়ার। কারণ কি, চেনটা যখন পড়ে গেছে তখন ওটা একটা গতিশক্তি প্রাপ্ত হয়েছে, গতিশক্তি প্রাপ্ত হওয়ার জন্য ওখানে একটা হাফ এম ভি স্কোয়ার যোগ হলো। ওকে, সো আমরা ওই যে ফার্স্ট ইনিশিয়াল যে ফাইনাল এনার্জি সেটা ইকুয়েট করে দিই। তাহলে ইনিশিয়াল এনার্জি ছিল হাফ এম, তাহলে ইনিশিয়াল ছিল এম এল বাই 18, আর ফাইনাল এনার্জি হলো তোমার এম জি এল বাই 2 প্লাস হাফ এম ভি স্কোয়ার। ওকে, সো আমরা এটুকু পর্যন্ত আসলাম। এখন যদি এখান থেকে দেখো এম এম কেটে যাচ্ছে, এম কেটে গেল, যদি সব মান বসে দিয়ে হিসাব করি তাহলে আমি ভি পাবো কত, ভি পাবো আমি হচ্ছে 5.112 মিটার পার সেকেন্ড। ওকে, সো জিনিসটা আমরা সলভ করে ফেললাম। ম্যাথটা একটু কমপ্লেক্স ছিল, কিন্তু আমরা যদি হচ্ছে ম্যাথটা বসে থাকি যে যে কি কি কোন থিওরিতে অ্যাপ্রোচ করা লাগবে, সো এটা কিন্তু তাহলে সিম্পলি করে ফেলতে পারবো আমরা। যে যে সিম্পল যে তোমাদের যে ট্রিকটা বলছিলাম আমরা, যে কনজারভেশন এনার্জি ল ইউজ করে। ঠিক আছে, সো আজকে ভিডিও এই পর্যন্তই। তোমার যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে কমেন্টে জানাতে পারো, আর তোমার যদি অন্য কোনো টপিক জানতে চাও, ভিডিও চেয়ে থাকো, তাহলে কমেন্টে জানিয়ে দাও। আর নেক্সট ভিডিওতে আমরা এরকমই কিছু টিপস সম্পর্কে আলোচনা করবো অবশ্যই। ওকে।